রোদ্দুরে ছেঁড়া মানচিত্র। লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব 18। হাসপাতালের করিডরটা এখনও এক ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে আছে। কারো মুখে হাসি নেই। আরিয়ান একইভাবে ফ্লোরে বসে আছে। নিস্তব্ধ চোখ দুটি ফ্লোরের দিকেই নিবদ্ধ। আহাদ মির্জা আর আদনান এসে তাকে চাপড়ে ধরলেন। বললেন, শান্ত হো বাবা আরিয়ান, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আহাদ মির্জা ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার কানে তখন কোনো কথাই ঢুকছে না। তার মনের ভিতরে এক প্রলোভনকারী ঢেউ সবকিছু উলটপালট করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই লেবার রুমের দরজাটা একটুখানি খুলে গেল। একজন নার্স ধীর পায়ে বেরিয়ে এলেন। তার কোলে সাদা নরম কাপড়ে মোড়ানো এক ফুটফুটে সদ্যজাত শিশু। আরিয়ান তখনও মেঝের দিকে তাকিয়ে ফুপিয়ে কাছে। সে এখনও তার অনাগত সন্তানের মুখ দেখার শক্তি সঞ্চয় করতে পারেনি। নার্স মৃদু হেসে মির্জা পরিবারের দিকে তাকিয়ে বললেন, অভিনন্দন, আপনাদের ঘরে এক পরীর মতো কন্যা সন্তান এসেছে। সবার মুখে হাসির রেখা ফুটে উঠল। মাইমুনা বেগম পরম মমতায় তার নাতনিকে কোলে তুলে নিলেন। সদ্যজাত সেই শিশুটি যেন এক মূর্খ স্বর্গের আলো নিয়ে এসেছে এই পৃথিবীতে। কিন্তু আরিয়ানের সমস্ত সত্তা তখনও ওই বন্ধ দরজার ওপাশে পড়ে আছে। সে কোনো মতো মেঝে থেকে উঠে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ওয়াইফ, ও কেমন আছে? ও কি ঠিক আছে? নার্স মুহূর্তের জন্য থামলেন। তার হাসি মাখা মুখটা একটু গম্ভীর হয়ে এলো। তিনি মৃদুস্বরে বললেন, এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না, রক্তক্ষরণ কিছুটা বেশি হয়েছে। ডক্টর ম্যাট ভেতরে চেষ্টা করছে, দোয়া করুন। তার পায়ের তলার মাটিটা যেন আবার সরে গেল। একদিকে নতুন মেহমান আসার আনন্দ, অন্যদিকে ট্রিনার জীবনের এই অনিশ্চয়তা মির্জা পরিবারের সবার মনেই এখন এক দোলাচল। মাইমুনা বেগম বাচ্চার কান্না আর আরিয়ানের অস্থিরতা দেখে এগিয়ে এলেন। নাতনিকে আরিয়ানের সামনে ধরে বললেন, আরিয়ান, দেখ তোর রাজকন্যা ঠিক যেন একটা পরী হয়েছে রে। আরিয়ান তার সন্তানের দিকে তাকালো। কিন্তু এ কি? সন্তানের মুখ দেখে পিতার মুখে যে চওড়া হাসি থাকার কথা ছিল, তার বদলে আরিয়ানের বুক চিরে কান্নার লোনা ঠেল উপসে পড়ল। সে কেবল ফুপিয়ে উঠতে লাগলো। মাইমুনা বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, কাঁদিস না বাবা, দিনটা খুশির। কোলে নিবি না তোর কলিজার টুকরোকে? ঠোঁট ভেঙে আসছিল কান্নায়। সে অত্যন্ত সাবধানে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দিল। মাইমুনা বেগম অতি সতর্কতায় নাতিকে আরিয়ানের কোলে চেপে দিলেন। আরিয়ানের জীবনে কোনো শিশুকে কোলে নেওয়া অভিজ্ঞতা নেই বললেই চলে, তাই অত্যন্ত অপরিপক্কভাবে সে শিশুটিকে আঁকড়ে ধরল। মনে হলো যেন আকাশের এক টুকরো চাঁদ তার কোলের ভেতরে আশ্রয় নিয়েছে। সে অপলক দৃষ্টিতে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে শিশুটি মিটিমিটি করে তার ডাগর চোখ দুটো মেলল। তারপর এক অলৌকিক দৃশ্য। হয়তো এই পৃথিবীর আলোয় প্রথমবার তার বাবাকে চিনতে পেরে ছোট্ট ঠোঁট দুটো প্রসারিত করে এক চিলতে হাসি দিল সে। আরিয়ান বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, ও আম্মু, তুমি দেখলে? তুমি দেখলে? আমার কলিজা, আমার পৃথিবী হাসছে। ও আমাকে দেখে হাসছে আম্মু। আরিয়ানের এই মুহূর্তে আনন্দের চিৎকার আর চোখের জল দেখে সেখানে উপস্থিত সবার চোখেই পানি চলে এলো। মুহূর্তের মধ্যে হাসপাতালের সেই করিডরটা যেন এক বিষণ্ণ শোক থেকে পরম প্রাপ্তির আনন্দে ভরে উঠল। আরিয়ান তার ছোট্ট রাজকন্যাকে নিজের মুখের কাছে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। হাসপাতালের করিডোরে সময় যেন আর কাটতেই চায় না। কোলে ছোট্ট নতুন অতিথির জন্য সবার মনে আনন্দের হৈহুল্লোড় বয়ে গেলেও টিনার জন্য উৎকণ্ঠা কিছুতেই কমছে না। এক অজানা আশঙ্কায় ভারী হয়ে আছে চারপাশ। চেয়ারটায় নিথর হয়ে বসে আছে আরিয়ান। তার দুই পাশে রোহান আর আদনান সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে চুপচাপ বসে। সে কেবল মনে মনে পরম করুণাময়কে ডেকে চলেছে। ওমর হাওলাদারও খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। তিনি দেওয়ালে এক হাত রেখে উদাস চোখে ওদিকের বন্ধ দরজার দিকে তাকিয়ে আছেন। তার চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঠিক এমন সময় সেই কাঙ্ক্ষিত দরজা খোলার আওয়াজ হলো। আরিয়ান ধরপড়িয়ে আসন ছেড়ে সবার আগে ছুটে লাগালো সামনে। নারী চিকিৎসক মুখ থেকে মাস্কটা সরাতেই সে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার শ্যামালিনী কেমন আছে? ও ভালো আছে তো? প্লিজ বলুন। তাকে এভাবে উতলা হতে দেখে চিকিৎসক মুচকি হাসলেন। পরম আশ্বাসের সুরে বললেন, অভিনন্দন মিস্টার মির্জা, আপনার স্ত্রী এখন সম্পূর্ণ বিপদমুক্ত এবং সুস্থ। আপনি চাইলে ভিতরে গিয়ে দেখা করতে পারেন। মুহূর্তের মধ্যে করিডোরে উপস্থিত সবার মলিন মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে পাশ কাটিয়ে জলদি ভিতরে ঢুকে গেল। ভেতরে ধপধপে সাদা পেটে শুয়ে আছে তার শ্যামালিনী। হাতে স্যালাইনের সুইচ ফোটা, ক্লান্তিতে চোখ দুটো বোচা। তার চোখের দিক দিয়ে তখনও অনবরত জল গড়িয়ে পড়েছে। অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে সে যখন ট্রিনার নিস্তে চারটে স্পর্শ করল,
তখনই আলতো করে চোখ মেলালো তৃণা। তাকে চোখ খুলতে দেখেই সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আলতো করে গলা জড়িয়ে ধরে এক অবুঝ বালকের মতো ফুপিয়ে কেঁদে উঠল। তাকে এভাবে কাঁদতে দেখে টিনা কিছুটা হতবিহ্বল হয়ে গেল। সে অত্যন্ত দুর্বল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি তো একদম ঠিক আছি রাকি সাহেব, তবে কেন এখন এইভাবে কাঁদছেন? সে দ্রুত চোখের জল মুছে টিনার গালে আর কপালে গভীর অনুরাগে চুমু খেল। মুখের ওপরে এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিতে দিতে বলল, আমার একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে শ্যামালিনী। কথাটা শুনে টিনার শুষ্ক ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে নতুন জাতককে কোলে নিয়ে একজন নার্স কেবিনে প্রবেশ করলেন। আরিয়ান নিজের কন্যাকে কোলে তুলে নিয়ে তার কপালে আহত করে চুমু খেল। তারপর আবার টিনার শয্যার পাশে গিয়ে আহত করে বাচ্চাটিকে মায়ের বুকের ওপরে শুয়ে দিল। কলিজার টুকরোকে প্রথমবার নিজের বুকের স্পর্শে পেয়ে টিনার চোখের কোণে বেয়ে তপ্ত ননাজল গড়িয়ে পড়ল। এতক্ষণে সহ্য করা পৃথিবীর সমস্ত মরণাত্মক কষ্ট যেন এই এক মুহূর্তে ছোঁয়ার কর্পূরের মতোই উধাও হয়ে গেল। টিনা তৃপ্তির পূর্ণ দৃষ্টি দিয়ে দিল বাচ্চার নিষ্পাপ মুখের দিকে। অবিকল তার রাগী সাহেবের মতো গরম পেয়েছে মেয়েটা। টিনা পরম আবেশে সন্তানকে বুকের সাথে আবারও মিশিয়ে নিয়ে ফিসফিস করে ডাকল, আমার রোদসি সোনা। সে কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, রোদসী নাম রাখলে? টিনা হেসে বলল, সাইদিয়া রোদসী। তার মুখেও আবার চওড়া হাসি ফুটে উঠল। সে টিনার চিবুকটা চুয়ে পড়ল, তাহলে ওর ডাক নাম হবে রোদ্দুর, আমাদের জীবনের রোদ্দুরে ছেঁড়া মানচিত্র। টিনা আবারও স্নিগ্ধ হাসল। বাহিরের আকাশে তখন মেঘ কেটে এক চিলতে সোনালি রোদ উঁকি দিচ্ছে। আর কেবিনের ভেতরে যে টিনার কপালে নিজের মাথা ঠেকিয়ে পরম আবেগে এক নতুন জীবনের মৌন শপথ নিল। এতদিনের সব ঝড় ঝাপটা পেরিয়ে তাদের ভালোবাসার সংসার আজ এক পূর্ণাঙ্গ রূপ পেল। হাসপাতাল থেকে সেই ছোট রাজকন্যাকে নিয়ে বাড়ি ফেরার পর দেখতে দেখতে প্রায় 3টি মাস কেটে গিয়েছে। এই 3 মাসে মির্জা বাড়িতে আনন্দের জোয়ার বইছে। নতুন অতিথিকে পেয়ে বাড়ির প্রতিটি কোণে যেন সারাক্ষণ মুখরিত থাকে। ছোট্ট রোদসী অবিকল তার বাবার চেহারা পেয়েছে, ভরসা নিটল আর মিষ্টি অবয়ব। মেয়ে জন্মের পর থেকে আরিয়ানের অভ্যাসেও এসেছে বিশাল এক পরিবর্তন। এক সময়ে কাজ পাগল মানুষটি এখন সন্ধ্যার আগেই ফিরে ঘরে ফেরার জন্য উন্মুক্ত হয়ে থাকে। আজ তো রীতিমতো বিকেলে মৃত আলো থাকতেই বাড়ি চলে এসেছে। কোটটা এক হাতে ঝুলিয়ে আরিয়ান যখন শোবার রুমে ঢুকলো, তখন ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা। বিছানার একপাশে নরম চাদরের উপরে উপুর হয়ে শুয়ে আছে 3 মাসের রোদসী। ছোট্ট হাত পাগুলো অনবরত দুলছে। রোদসীকে কখনোই একা ছাড়ে না। বাড়ির কেউ না কেউ সারাক্ষণ তার পাহারায় থাকে। আরিয়ান ব্যাগ আর কোটটা একপাশে রেখে দ্রুত বিছানার দিকে এগিয়ে গেল। পরম মায়ায় ডাকল, রোদ্দুর সোনা আমার। বাবার সেই অতি পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই রোদসী এক ঝটকায় উপর থেকে সোজা হওয়ার চেষ্টা করল। আরিয়ানকে সামনে দেখে ছোট্ট ঠোঁট দুটো প্রসারিত করে খিলখিলিয়ে হেসে উঠল সে। মুখ দিয়ে ফুটল এক আতো আতো আও আও আওয়াজ। মেয়ের এই স্বর্গীয় হাসি দেখে আরিয়ানের সারাদিনের সব ক্লান্তি নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। সে বিছানায় ঝুঁকে পড়ে মেয়ের গালে কপালে আর থুতনিতে একের পর এক স্নেহভরা চুমু এঁকে দিল। তারপর রোদসীকে আলতো করে কোলে তুলে নিয়ে কৃত্রিম রাগের সুরে বলতে লাগলো, তোমার আম্মুটা দিন দিন খুব পচা হয়ে যাচ্ছে। দেখেছ রত্তুর, আমার কলিজার টুকরোটাকে এভাবে একা রুমে ফেলে রেখে কোথায় চলে গিয়েছে। আজ আসুক শ্যামালিনী, খুব বকুনি দেব তাকে। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ পাওয়া গেল। তার মানে তার টিনা ভেতরে আছে। আরিয়ান রোদসীকে উঁচিয়ে ধরে নানা রকম মজার আওয়াজ করে খেলা করতে লাগলো, কিন্তু অতি উৎসাহ এসে খেয়ালই করেনি যে মেয়ের পরনে তখনও কোনো ডাইপার ছিল না। হঠাৎ করে নিজের শার্টের উপরে হালকা গরম কিছুর একটা স্পর্শ অনুভব করলো সে। একটু নিচে তাকাতেই আরিয়ানের চক্ষু জড়ক গাছ। রোদসী তার সাদা থপথপে শার্টের উপরে পটি করে দিয়েছে। আরিয়ানের সাদা শার্টে এখন হলদেটে ডাক। আরিয়ান নাক মুখ কুচকে নিজের শার্টের দিকে তাকালো। আর পরক্ষণে দেখলো রোদসী তার টাকর টাকর চোখ দুটো মিলে তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক এই সময় ওয়াশরুমের দরজা খুলে বের হলো টিনা। আরিয়ান মেয়ের সেই নিষ্পাপ চাহনি দেখে শব্দ করে হাসতে লাগলো। টিনা তো ঘর জুড়ে আরিয়ানের শব্দের হাসি শুনে অবাক। এগিয়ে আসতেই তার নজর পড়ল আরিয়ানের শার্টের সেই হলদে দাগের দিকে। অথচ এই শৌখিন মানুষটা নিজের পোশাক নষ্ট হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র বিরক্তি বা বিচলিত না। ওজো মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাসতে। টিনা ঠোঁটের কোনো এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, আপনি কখন এলেন? আর দেখলেন আপনার মেয়ের কাণ্ড? এই মাত্র ওকে কত কষ্ট করে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গেলাম, আর এর মধ্যে উঠে এই কীর্তি করে আছে। দিন দিন ভাই বজ্জাত হচ্ছে মেয়েটা। আরিয়ান তাৎক্ষণিক মেয়ের পক্ষ নিয়ে বলল, খবরদার, আমার রাজকন্যাকে একদম বজ্জাত বলবে না, বলে দিচ্ছি। ও আমার লক্ষ্মী মেয়ে, বাবার সাথে একটু আদর করে দিয়েছে, তাতেই তোমার হিংসা হচ্ছে? টিনা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে, আর ওকালতি করতে হবে না।
এবার দিন ওকে আমার কাছে। টিনা রোদুষিকে কোলে নিয়ে নামিয়ে তাকে পরিষ্কার করার জন্য আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরিয়ান নিচে নষ্ট হয়ে যাওয়া শাড়ির দিকে তাকিয়ে আবারও একবার মনে মনে হাসল। রাত তখন প্রায় 8টা। মেহরাব দেওয়ান সবেমাত্র কলিং বেল চেপে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছেন। রান্নাঘর থেকে কাজের খালার রান্নার সুগন্ধ আর খুন্তি নাড়ার শব্দ বেশি আসছে। ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেলেন সোফায় এক কোণে কুটুসুটি মেরে বসে আছে ট্রিনা। তার সমস্ত মনোযোগ কোলের উপরে রাখা ফোনের স্ক্রিনে। মেহরাবকে আলাদা করে কৌতূহল হতে হলো না এটা বোঝার জন্য যে তুর্না ফোনে কি দেখছে। গত 7-8 মাস ধরে এই একই কাজে নিয়ম করে যাচ্ছে। মেহরাব দেওয়ান কোটটা এক হাতে নিয়ে নরম গলায় ডাকলেন, মামুনি আমার। তুর্না ফোনের স্ক্রিন থেকে স্নান চোখে একবার বাবার দিকে তাকালো। দৃষ্টিতে কোনো ঔৎসুক নেই, কোনো অভিযোগও নেই। পরক্ষণে সে আবারও চোখ ফিরিয়ে নিল ফোনের আলোয়। মেহরাব বুকের ভেতর থেকে আসা একটা ভারী দীর্ঘশ্বাস চেপে রাখলেন। অথচ রিনি এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগে দিনগুলো কত অন্যরকম ছিল। মেহরাব অফিস থেকে ফিরলেই তুর্না ছুটে এসে তাকে জড়িয়ে ধরত। 3.5 রাজ্যের গল্প জুড়ত। কিন্তু সেদিন থেকে রিনি তাদের জীবন থেকে এই দেশ থেকে হারিয়ে গিয়েছে। সেদিন থেকে তুর্না কেমন যেন খোলসের মধ্যে ঢুকে গেল। অথচ মেয়েটা রাতারাতি বড্ড চুপচাপ হয়ে গেল। মেহরাব ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়ের পাশে সোফায় বসলেন আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে ওনার বুকটা আবারও মোচড় দিয়ে উঠল। ঠিক যা ভেবেছিলেন, রিনির সেই পুরনো বাংলাদেশি নাম্বারটাই তুর্না পরপর কয়েকবার ডায়াল করছে। রিনি চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায়নি যেদিন তুর্না এই বন্ধ নাম্বারটায় অন্তত একবার হলেও রিং করেনি। প্রতিবারই ওপাশ থেকে সেই চেনা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে না। আর প্রতিবারই তুর্নার চোখের কোণে বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। মেহরাব নিজের পকেট থেকে তুর্নার প্রিয় কয়েকটা চকলেট বের করে মেয়ের সামনে ধরলেন। গলাটা কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, এই নাও মামুনি, তোমার প্রিয় চকলেট। তুর্না চোখের জলটা আড়াল করে জন্য ছোট্ট করে একবার বাবার দিকে তাকালো। তারপর বাধ্য মেয়ের মতো চকলেটগুলো হাত বাড়িয়ে লুফে নিল ঠিকই, কিন্তু তার ঠোঁটের কোণে সেই চেনা হাসিটা আর ফুটল না। চকলেটগুলো মুঠোয় নিয়ে সে আবারও জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। মেহরাব দেওয়ান মেয়ের মাথায় হাত রাখলেন, কিন্তু ওনার ভেতরে দীর্ঘশ্বাসে মেঘ সরতেই চাইল না কিছুতেই। ফ্রান্সের নিজ শহরে এক কোণে ভূমধ্যসাগরের নীল জলরাশির ঠিক পাশে রিনি একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট। রাত এখন বেশ গভীর। শহরের চিরচেনা ব্যস্ততায় থিতিয়ে এসেছে অনেক আগেই, কিন্তু রিনির চোখে আজ ঘুমের লেশমাত্র নেই। সে তার বেলকনির গ্রিলটা শক্ত করে ধরে বাহিরের নিকোষকালা অন্ধকারের দিকে তাকিয়ে আছে। সামনে অবারিত সমুদ্র। রাতের অন্ধকারে সেই বিশাল জলরাশিকে স্পষ্ট দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সমুদ্রের সেই চিরচেনা গর্জন বাতাসের ঝাপটাই স্পষ্ট কানে পাচ্ছে। যেগুলো একের পর এক তীরে আছড়ে পড়ছে, যার মধ্যে এক অদ্ভুত ছন্দ আছে। এই শব্দ সাধারণত মানুষের মনকে শান্ত করে, কিন্তু তার কাছে এই ধ্বনি কেবল আজ এক অন্তহীন হাহাকার। সে চোখ তুলে আকাশের তারার দিকে তাকালো। তুর্না একদিন বায়না ধরে বলেছিল, রাতের আকাশের তারা গুনতে তার নাকি ভীষণ ভালো লাগে। রিনি মনে মনে ভাবল, তুর্না কি এখন বাংলাদেশে বসে আছে তারা গুনছে? পরক্ষণই নিজের ভুল ভাঙল। এখন তো বাংলাদেশে সময় রাতের শেষ প্রহর, ভোরের আলো ফোটার উপক্রম। তুর্না নিশ্চয় এখন ঘুমোচ্ছে ভেবেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। হঠাৎ করেই তার পাশে এসে দাঁড়ালো লুসি। জন্মসূত্রে মেয়েটি ফরাসি, গায়ের চামড়া এতটাই ফর্সা যে মনে হয় হাত ছোঁয়ালেই রক্ত ফেটে পড়বে। রিনিকে বেলকনিতে দাঁড়াতে থাকতে দেখে হয়তো লুসির ঘুম ভেঙে গিয়েছে। রিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে সে তেমন কিছুই জানে না, কারণ তাদের পরিচয়ের বয়স মাত্র মাস 2। রিনি মলিন মুখের দিকে তাকিয়ে লুসি ফরাসি ভাষায় জিজ্ঞেস করল, কি হয়েছে রিনি? এই নিশুতি রাতে এমনভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বুকটা বড্ড ভারী হয়ে আছে লুসি। একটা বড় করে দম নিতে পারলে হয়তো কিছুটা শান্তি পেতাম। লুসি রিনির কাঁধে হাত রেখে নরম গলায় বলল, তোমার দেশের কথা, তোমার প্রিয়জনদের কথা মনে পড়ছে তাই তো? রিনির ঠোঁটের কোণে এক চিলতে স্নান হাসি ফুটে উঠল। বন্ধ চোখের পাতায় সবার আগে ভেসে উঠল তুর্নার সেই নিষ্পাপ চঞ্চল মুখটা। সে লুসির কথার পিঠে মাথা নেড়ে সায় দিল। লুসি কৌতূহলী হয়ে আবারও জিজ্ঞেস করল, কার কথা বেশি মনে পড়ছে তোমার? আমার মেয়ের কথা। রিনির সংক্ষিপ্ত উত্তর। লুসি ভীষণ অবাক হলো, চোখ দুটো বড় বড় করে বলল, তুমি না সিঙ্গেল? আর আমি যতটুকু জানি বাংলাদেশে তো বৈবাহিক বন্ধন ছাড়া সন্তান হওয়া সম্ভব নয়। তবে? রিনি সমুদ্রের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পৃথিবীতে এমন অনেক সম্পর্ক রয়েছে লুসি, যা গড়ে তোলার জন্য কোনো রক্তের সম্পর্কের বা সামাজিক পরিচয়ের প্রয়োজন হয় না। মনের টানই সেখানেই শেষ কথা। লুসি হয়তো রিনির এই গভীর দর্শনের মানে পুরোপুরি বুঝে উঠতে পারল না। সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, আচ্ছা, আজ তো তোমার ডক্টরের চেম্বারে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে?
গিয়েছিলাম। কি বললেন ডক্টর? লুসির গলায় উদ্বিগ্নের সুর। রিনি আবারও আকাশের নক্ষত্র বাজির দিকে তাকালো। ঠোঁটের কিনে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, ডক্টর বললেন আমি নাকি একদম ঠিক আছি, তেমন বড় কোনো সমস্যা হয়নি। লুসি অবাক হলো, বলল, কি বলো? ডক্টর এসব বলেছে? কিন্তু আমার তো মনে হয়। লুসিকে থামিয়ে দিয়ে বলল, সকালে তোমার অফিস আছে, যাও ঘুমাও। লুসি নিজের রুমে ফিরে গেল, কিন্তু রিনি একই জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে তার নিজের হাত দুটো দেখল, যা একসময় তুর্নাকে আগলে রাখত। সমুদ্রের নোনা বাতাস তার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। রিনি অন্ধকারের উদ্দেশ্যে ফিসফিস করে বলে উঠল, আপনি চাইলে আমাদের একটা পরিপূর্ণ সুখের সংসার হতে পারত, অথচ আজ আমরা কত দূরে। বিদেশের এই ঝলমলে শহর রিনির জীবনটা আজ বড্ড একাকী, ঠিক যেন একখণ্ড মেঘ, যা আকাশের সীমানা পেরিয়ে এক অজানা দেশে এসে থমকে গেছে।